নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 1 জুন বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্ড লাচি ক্যাম্পে অনশনে বসল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর লোকজন। রাজ্য সরকার তাদের দাবিসমূহ মেনে না নিলে তারা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবে বলে জানান। এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য কী প্রকার পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্য সরকারের বঞ্চনা সহ্য করতে না পেরে অনশনে বসলেন আত্মসমর্পণকারী দলের লোকজন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্ড লাচি ক্যাম্পে এই অনশনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীকে আত্মসমর্পণ করার সময় যে সকল প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করছে না রাজ্য সরকার। তাই 28 জনের প্রতিনিধির দল 6 দফা দাবি নিয়ে গতকাল প্রবল বর্ষাকে উপেক্ষা করে অনশনে বসেন। আজ দ্বিতীয় দিন চলছে এই অনশন। রাজ্য সরকার তাদের দাবিসমূহ মেনে না নিলে আগামী দিন তারা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবে বলে জানান। এই 28 জন প্রতিনিধির মধ্যে 2 জন মহিলাও রয়েছে। আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী চেয়েছিল স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কিন্তু তারা রাজ্য সরকার বঞ্চনার ফলে আবারও আন্দোলন মুখর হয়ে পড়ছে। তারা জানান এই অনশনের আন্দোলনে যদি কেউ প্রাণ হারান তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবেন। এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। প্রথম উদ্বোধন করার সময় অনারেবল ট্রাইবেল মিনিস্টারও আইসে, এখানে আই গেছে ট্রেনিং 2-3 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের PMAY ঘর হাউজিং দিবে বলিয়া আশ্বাস দিয়ে দিলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি সম্পূর্ণ হয় নাই বা একটাই পাই নাই। সে কারণে এখানে যে হাঙ্গার স্টেটের যে কোনো মানুষ যদি বিপদের পড়ে বা যে কোনো আমাদের যান নষ্ট হয়ে যায়, এটা সরকার দায়ী। আমি গতকাল থেকে 1 তারিখ থেকে আজকে একদিন থাকবো। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছে, এখন সিদ্ধান্ত নাই। আমরা সম্পূর্ণ দাবি পর্যন্ত আমি থাকবো। আপনাদের দাবিগুলি না মানা হলে আপনারা কি করবেন পরবর্তী সময়? পরবর্তী সময় আমি চলে যাবো, আরো রাজ্য সরকার না হলে তো আমি কেন্দ্র সরকার যাবো। 1 জুন বৃহস্পতিবার রাত আনুমানিক 9টা নাগাদ পানিসাগর চামটিলা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের এক বিরাট অংশ ভেঙে প্রায় 10 ফুট গভীরে চলে যায়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় 150 মিটার পর্যন্ত রাস্তা ফাটল ধরেছে বলে জানা গেছে। 1 জুন রাত আনুমানিক 9টা নাগাদ পানিসাগর চামটিলা ব্রিজ সংলগ্ন এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের এক বিরাট অংশ ভেঙে প্রায় 10 ফুট গভীরে চলে যায়। ঘটনাটি জানতে পেরে পানিসাগর থানার ওসি রাজীব দেবনাথ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান এবং সারা রাত্র পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থেকে গাড়ি পার হতে সাহায্য করেন। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঘটনাস্থল থেকে প্রায় 150 মিটার পর্যন্ত রাস্তা ফাটল ধরেছে। সংবাদ লেখা পর্যন্ত পিডব্লিউডির তরফ থেকে কেউ রাস্তা পরিদর্শনে যাননি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিজেপির উদ্যোগে তেলিয়ামুড়ায় স্বচ্ছ ভারত অভিযান 2 জুন সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হয় এই সাফাই অভিযান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের হাত ধরে 2 জুন সকাল 8 ঘটিকায় স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় সাফাই অভিযান। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেত্রী কল্যাণী রায়, যুব মোর্চা রাজ্য পর্যবেক্ষক অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, সভাপতি রবিশঙ্কর পাল সহ অন্যান্যরা। প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রী ঝাড়ু হাতে নিয়ে স্থানীয় ওপি চৌমুহনী থেকে সাফাই অভিযান শুরু করেন। তেলিয়ামুড়া রাজপথ ধরে সাফাই অভিযান কর্মসূচি চলে। বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রীয় মন্ত্রী এক সাক্ষাৎকারে জানান, তেলিয়ামুড়ায় যেভাবে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন তাতে আগামী অর্থাৎ 2018-তে বামফ্রন্টের পরাজয় নিশ্চিত। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। बहुत खुशी है कि भारतीय जनता पार्टी का इतना सारा कार्यकर्ता, सैकड़ों की तादाद में कार्यकर्ता सुबह 7 बजे ये अपने घरों को छोड़कर इधर आया है। सड़कों के ऊपर जो है इतने उत्साह के साथ जो है प्रधानमंत्री जी के स्वच्छ भारत मिशन के अंदर काम कर रहा है। मुझे तो यहाँ पर जो है भारतीय जनता पार्टी का ऐसे लगता है कि बहुत बड़ा आंदोलन जो है यहाँ पर विकसित हो रहा है। और आने वाले समय में मुझे ये भी नज़र आ रहा है कि अभी जो यहाँ पर पार्टी 25 साल से शासन कर रहा है उससे लोग त्रस्त हो चुके हैं। उसकी कारण लोगों की दुर्दशा है। यहाँ पर महिलाओं के खिलाफ इतने अत्याचार के मामले मेरे को सुनाई देते हैं। जितने भी अत्याचार होते हैं उसमें 86% मामले जो है महिलाओं के खिलाफ है। और यहाँ चारों तरफ मैं देखता हूँ, जिससे भी मैंने कल से अभी तक बात किया, चारों तरफ मुझे लोग बोलते हैं कि वो
प्रधानमंत्री मोदी जी की भारतीय जनता पार्टी को त्रिपुरा के अंदर भी शासन में लाना चाहती है और त्रिपुरा में शासन में आने के बाद भारतीय जनता पार्टी जो सालों से लोगों का सपना यहाँ साकार नहीं हुआ है, उनकी समस्याएं ऐसी की ऐसी बनी हुई हैं, उन सब समस्याओं का समाधान करेगी और ये सुनिश्चित करेगी कि आने वाले समय के अंदर जिस तरह से पूरे भारत के अंदर कमल खिल रहा है, ऐसे त्रिपुरा के अंदर भी जो है कमल बहुत खूबी के साथ खूबसूरती के साथ खिलेगा। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নূপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বিরতির পর দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বর্ষার মরশুমে তেলিয়ামুড়ার পুর পরিষদের রাজনগর ও দশমীঘাট এলাকার পুরবাসীদের বেহাল অবস্থা। এই বর্ষার মরশুমে টানা ৩ দিনের বর্ষণে শতাধিক বাড়িঘর জলের নিচে চলে যাওয়ার পরও প্রশাসনের কেউ এলাকাবাসীর উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। টানা ৩ দিনের বর্ষণে তেলিয়ামুড়া পুর পরিষদের রাজনগর ও দশমীঘাট এলাকা খোয়াই নদীর জলের তলে। প্রশাসনের উদ্যোগ নেই কোনো প্রয়োজনীয় ব্যবস্থা। দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে তেলিয়ামুড়ার বর্তমান পুর পরিষদের রাজনগর ও দশমীঘাট এলাকার পুরবাসীদের বাড়িঘর খোয়াই নদীর জলে ভাসে। এলাকার মানুষদের বর্ষার মরশুমে ক্ষতির সম্মুখীন হতে হয়। এ নিয়ে এলাকাবাসীর তরফ থেকে খোয়াই নদীর পাড়ে বোল্ডার সহ জল নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়ে থাকলে কাজের কাজ দীর্ঘ ১৯ বছর ধরে কিছুই হয়নি। এই বর্ষার মরশুমে টানা ৩ দিনের বর্ষণে শতাধিক বাড়িঘর জলের নিচে চলে যায়। প্রশাসনের কেউ এলাকাবাসীর উদ্ধারের জন্য আসেনি। তেলিয়ামুড়া প্রতিনিধির উপর সত্যের খুঁজে ২৪ ঘন্টা। গণবৃষ্টির কারণে দেহনা নদীর অবস্থা ঘর বাড়ি থাকার মতো কোনো বুদ্ধি নাই। এবার আমরা জিনিসপত্র কিছু আমরা বাইরে তো গেছি, আজকে দীর্ঘদিন যাবো তারা কালি কয় তো দিন দিন ভাড়া করে দিব, নিচে আমি বোল্ডার দিব, অনব্দি বোল্ডার কোনো সংবিধান নাই। এলাকাটার নাম কি? তো রাজনগর সুকান্তপল্লী ৪ নম্বর ওয়ার্ড।
প্রশাসন থেকে কোনো লোক আসছে না জায়গায়? না, এখন অব্দি কোনো মেম্বার প্রধান বা কোনো প্রশাসনের কোনো জিজ্ঞাসা নাই। তো কয়টা বাড়ির মধ্যে জল আছে? ওই তো এদিকে প্রায় ধরেন শতাধিক ঘর আছে নদীর পাট্টা দিয়ে সেটা দর্শনঘাট থেকে আপনার এদিকে আপনার আইসো অব্দি এই এরিয়াটা পুরোটার মাঝে ঘনবসতি লোকজন বসবাস করে বা তার জন্য কোনো দুর্ভোগের সময় কোনো লোকজন আসা যাওয়া নাই। মেম্বার প্রধানের অনবধি কোনো জিজ্ঞাসা নাই বা আমরা আছি না মরছি, মানে প্রশাসনে কোনো লোক আসছে না, অনবধি কোনো লোক জানাইছে না। গত 1 জুন বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় কৈলাসহরে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত হল সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্র। এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। 1 জুন 2017 কৈলাসহরে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা শাসক প্রমোদ রঞ্জন ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্যরা। আগামী 3 দিন এই ঊনকোটি কলাক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টায় উদ্বোধনের কথা থাকলেও আরকেআই মাঠে নাগরিক সভা শেষ করে সন্ধ্যা 5:30টায় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঊনকোটির উপর নির্মিত 20 মিনিটের একটি তথ্যচিত্র উন্মোচন করেন তিনি। উদ্বোধনের পরে সোজা চলে যান পার্টির জেলা অফিসে। সেখানে ঊনকোটি জেলা নেতৃত্বের সাথে গোপন বৈঠক সেরে রাতেই চলে যান কুমারঘাটে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 1 মে 2017 কৈলাসহরের নবনির্মিত সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় আরকেআই মাঠে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা, মহকুমার শাসক সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। 1 জুন 2017 কৈলাসহরের নবনির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় আরকেআই মাঠে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, মহকুমা শাসক সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের নাগরিক সভার নামে কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনাই করেছিলেন অতিথিরা। কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বক্তারা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এই তাৎপর্যমণ্ডিত যে অনুষ্ঠান, এই প্রেক্ষাগৃহ উদ্বোধন, তাকে নন্দিত করবার জন্য আপনারা যারা এসেছেন, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে আপনারা ফিরে যাবেন। আমরা যে যেখানে আছি না কেন, আমাদের মধ্যে যাতে ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, খাদ্যের অভ্যাসের কথা বলে, পোশাকের কথা বলে কোনো বিভাজন তৈরি কেউ করতে না পারে। আমি কি রাজনীতি করবো না করবো আলাদা, কিন্তু আমার বাড়ি, আমার গ্রাম, আমার শহর, আমার রাজ্য, আমার দেশ, তার যে সুস্থিতি, একতা, সংহতি, তাকে নষ্ট হতে দেবে। এটা চেতনায় রেখে যদি আপনারা ফিরে যান, নিজ নিজ অবস্থান থেকে যদি আপনি ভূমিকা নেন, তাহলেই কিন্তু আজকের অনুষ্ঠান সার্থক হবে এবং প্রকৃত অর্থে নন্দিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই আপনারা ভাববেন, চিন্তা করবেন, যার যার জায়গায় ভূমিকা নেবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। Edu Milio 2017. With 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, Edu Milio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর বিবিআই মাঠে অনুষ্ঠিত হবে Edu Milio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-এর উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at Edu Milio 2017. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। JT Agarbatti, Bangalore, Mysore,
ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেডি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেডি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306। ফিরে এলাম বিরতির পর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনক্রম চালুর দাবিতে বৃহস্পতিবার গোটা রাজ্যের সাথে ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলাশাসকের নিকট ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মিছিল সহকারে ডেপুটেশন প্রদান করা হলো। এই বৃহস্পতিবারের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিজেপি নেতৃত্ব সুনীল দেওধর। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্যের সরকারি কর্মচারীদের বেতনক্রম চালুর দাবিতে বৃহস্পতিবার রাজ্যের 8টি জেলার সাথে ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট মিছিল সহকারে গণডেপুটেশন দেওয়া হলো। বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগরে বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে ভিজে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল মিছিল ধর্মনগর শহর পরিক্রমা করে। তারপরে নেতাজি মূর্তির পাশে একটি সভাও সংগঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর। সুনীল দেওধর বৃহস্পতিবার ঘোষণা করলেন, যদি রাজ্যে বিজেপি সরকার 2018 সালে ক্ষমতায় আসে তবে রেগা শ্রমিকদের মজুরি 250 টাকা করে দেওয়া হবে। आने वाले इतनी घटिया सोच के और विचार की ये पार्टी है मेरे भाई और बहनों, ये रेगा के लोगों से भी कमीशन खाती है। बोलिए हमारे कथा सत्य कथा की नहीं, हाथ ताली दे बोलूं हमारे कथा की सत्य कथा की नहीं। मेरे भाई और बहनों, भारतीय जनता पार्टी हरियाणा में सत्ता में आई, मनोहर लाल खट्टर जी ने 250 रुपया रेगा का दिया, एक दिन का देना शुरू किया। हम वादा करते भारतीय जनता पार्टी की तरफ से त्रिपुरा में बीजेपी अगर सत्ता में आती है, जब सत्ता में हम आएंगे, हम मनरेगा का काम करने वाले को 250 रुपया दिन का देंगे, 250 रुपया देंगे। পাশাপাশি তিনি রাজ্যের সিপিআইএম দলকে কটাক্ষ করে বললেন যে 2018 সালে সিপিআইএম দলের হয়ে বোতাম টিপারও কেউ থাকবে না। किसी को भी कोई कमीशन नहीं देना पड़ेगा, यहाँ पर सबको कमीशन देना पड़ता है कम्युनिस्ट पार्टी को। इसलिए मैं कहता हूँ ये सीपीएम पार्टी क्या है, ये कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया नहीं है, ये कमीशन खोर पार्टी ऑफ इंडिया है। महिलाएं जानती है बेटी बचाओ बेटी पढ़ाओ का अभियान और उसमें से मिलने वाले सारे बेनिफिट्स आज महिलाएं जानती है। आज नारी सशक्तिकरण के लिए मोदी सरकार जो काम कर रही है,
इसके बारे में महिलाएं जानती हैं। और आज आने वाले चुनाव में आपके साथ न महिलाएं रहेंगी, न मजदूर रहेंगे, न युवा रहेंगे, न राज्य सरकार के कर्मचारी रहेंगे। मेरे सामने तो सवाल है कि सीपीएम के चुनाव चिन्ह के सामने बटन दबाने वाला कौन है, क्योंकि पद्मफूल के सामने बटन दबाओगे तो लक्ष्मी घर में आएगी, सीपीएम के सामने बटन दबाओगे तो घर में जो थोड़ी बहुत लक्ष्मी पड़ी है वो लूटने के लिए कमीशन खोर घर में घुस जाएगा। इससे अच्छा तो बीजेपी को सत्ता में लाओ। সবশেষে বিজেপির প্রাক্তন নেতৃত্ব রসিক রঞ্জন গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবাগত ডিএম এর কাছে স্মারকলিপি তুলে ধরলেন। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন অলোকেশ আদিত্য, জহর চক্রবর্তী। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজধানীর মহিলা পলিটেকনিকের ছাত্রী হত্যাকাণ্ডে জড়িত দোষীদের শাস্তি প্রদানে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজ্যে সিবিআই প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তি প্রদানের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন আনোয়ারা ছাত্র সমাজ। আনোয়ারা কাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের কঠোর শাস্তি প্রদান ও ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানিয়ে 1 জুন বৃহস্পতিবার রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল আনোয়ারা ছাত্র সমাজ। ডেপুটেশন দিতে আসা এক ছাত্রী জানান, চিকিৎসকদের গাফিলতির কথা বারবার স্বাস্থ্য দপ্তরের কর্ণগোচর হলেও কর্ণপাত করেননি কেউই। তাই আজ সম্পূর্ণ ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে ছাত্রছাত্রীরা। পরে মোট 3 জনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আমাদের সেই দাবিগুলো হলো জানোয়ারের মৃত্যুর সঠিকভাবে তদন্ত হোক এবং দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হোক, সেই জন্য আমরা এসেছি। আর যারা ডাক্তাররা ছিল দোষী তাদেরকে মানে তারা যেন দোষী, তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া। কারণ আমরা দেখতে পেয়েছি ডেথ রিপোর্টে রাওয়াট সাইন করেছিলেন, কিন্তু মনোরঞ্জন দেববর্মা এবং তার পাশে শ্যামসুন্দর সরকার, তারা দুজন নাম দেওয়া হয়েছিল, কিন্তু যিনি ডেথ সার্টিফিকেট সাইন করেছেন ওনার নাম নেই। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখে আমরা এসছি যেন ডাক্তারদের সঠিক শাস্তি দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই প্রায় সময়ই কেউ থাকে না মানে হেলথ সেন্টারে, যে মানে ভালো ডাক্তার নেই, তাদেরকে কল করে আনতে হয়। সেই দিক থেকে আমরা তাদের কাছে দাবি রেখেছি যেন সঠিক ডাক্তাররা যেন এখানে থাকে। আর সিবিআই তদন্ত চাই আমরা আনোয়ারার এই রহস্য উদ্ঘাটনের জন্য, কারণ আমরা প্রায় সময় দেখতে পাই যে সিআইডি ত্রিপুরা পুলিশের সাথেই মানে তাদের কম্পেয়ার করা যায়, কারণ তারা কোনো স্পেশাল হলেও তারা কোনো স্পেশাল কাজ করতে পারছে না, আমরা অনেকদিন ধরে দেখছি। 5 দিন ব্যাপী কর্মবিরতি করছে রেগার কর্মচারীরা। রাজ্য সরকারের বঞ্চনার শিকার হয়ে শান্তিরবাজার বাগাফা ব্লকের মোট 55 জন রেগা কর্মচারীদের এই কর্মবিরতি। রাজ্য সরকার তাদের দাবি মেনে না নিলে তাদের কর্মবিরতি অব্যাহত থাকার হুমকি দিলেন রেগা কর্মচারীরা। ফের রাজ্য সরকারের বঞ্চনার শিকার হয়ে আজ পর্যন্ত 5 দিন কর্মবিরতি করছে রেগার কর্মচারীরা। শান্তিরবাজার মহকুমার বাগাফা ব্লকে মোট 55 জন রেগার জিআরএস থেকে শুরু করে রেগার সকল অংশের কর্মচারীরা কর্মবিরতি করছেন। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই কর্মবিরতি করছেন। রাজ্য সরকার চাইছে তাদেরকে বাদ দিয়ে এই রেগার কাজকে এগিয়ে নিয়ে যেতে। এই রকম হলে এই রেগার কর্মচারীরা তাদের পরিবারের লোকজনদের নিয়ে পথে বসতে হবে, এই নিয়ে তাদের মনে এক প্রকার ভয় বিরাজ করছে। বাগাফা ব্লকের রেগার কর্মচারীরা তাদের দাবি সনদ ও তাদের দুঃখের কথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তারা এও জানান, রাজ্য সরকার যতদিন তাদের দাবি মেনে না নেবে ততদিন তারা কর্মবিরতি করবে। এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশের পর এই কর্মচারীদের জন্য কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য সরকার। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। সমন্বয় সমিতির স্টেট কমিটির উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্যে 7 দফা দাবির সমর্থনে আমরা বগাফা ব্লক সেলের পক্ষ থেকে আজকে বিগত 5 দিন নাগাদ 29 তারিখ থেকে আমাদের এই 7 দফা দাবির সমর্থনে আমরা মাননীয় সরকারের নিকট ডেপুটেশন দিয়েছিলাম। বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়ার ফলে আমরা গত 29 তারিখ থেকে 29/5/2017 থেকে অদ্যাবধি অনির্দিষ্ট যে কর্মবিরতির ডাক দিয়েছি সেটা অব্যাহত আছে। আমরা বগাফা ব্লক সেল কমিটির পক্ষ থেকে বিগত দিনগুলির মতো আজকেও এখানে সমবেত হয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ
নেওয়া হয়নি। সরকারি কৃষি দপ্তরের উদ্যোগে পানিসাগর বাজারে নির্মিত হয়েছিল রেগুলেটেড মার্কেট। বাজারটি সৃষ্টির পর থেকেই শুধুমাত্র ব্যবসায়ীরা নন, ক্রেতাদেরকেও নানা সমস্যায় পড়তে হচ্ছে। অথচ বিষয়গুলি নিয়ে দপ্তরের কোনো হেলদোল নেই। উন্নয়নের এমনই একটি চিত্র ধরা পড়ে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। নবগঠিত পানিসাগর মহকুমা সৃষ্টির অনেক পূর্বে পানিসাগর বাজারে নির্মিত হয় সরকারি কৃষি দপ্তরের উদ্যোগে রেগুলেটেড মার্কেট। বাজারটি সৃষ্টির পর থেকেই নানান সমস্যায় জর্জরিত। যদিও বর্তমানে কয়েকশো ব্যবসায়ী সপ্তাহে 2 দিন হাট বারে কেনাবেচা করেন, নানান সমস্যার মধ্যেও পার্শ্ববর্তী এলাকাগুলির ব্যবসায়ীরা এখানে আসেন। সেই ঘরগুলির বেহাল দশা। শুধুমাত্র ব্যবসায়ীরা নন, ক্রেতাদেরকেও বাজারে এসে নানান সমস্যায় পড়তে হয়। বিশেষ করে মাছ এবং মাংসের সেটটির অবস্থা ভীষণ করুণ। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাইরের নোংরা আবর্জনার ময়লা জল সেটটির মধ্যে প্রবেশ করে, ফলে দুর্গন্ধময় পরিবেশে বাজার করতে হয় ক্রেতাদের। অথচ দপ্তরের বিষয়গুলি চোখেও পড়ে না, মুখে মুখে শুধুই উন্নয়ন। তাই উন্নয়নের এমনই চিত্র ধরা পড়ে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। তবে জানা গেছে যে বাজারটির এহেন পরিস্থিতিতেও মাশুল নিতে দপ্তরের কর্তাবাবুরা ভুল করেন না। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূর, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। এখন প্রতিটি লিভসেফ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
বিরতির পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে দুর্গম থেকে দুর্গম স্থানে পৌঁছে দিতে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের নবনির্মিত মহকুমা হাসপাতালের দ্বারোদ্ঘাটন হল শুক্রবার 2রা জুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাস্থ্য পরিষেবাকে দুর্গম থেকে দুর্গমতর স্থানে পৌঁছে দিতে শুক্রবার 2রা জুন কাঞ্চনপুরের শুভ দ্বারোদ্ঘাটন হলো বহু প্রতীক্ষিত নবনির্মিত কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের। এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি প্রতিমা দাস, কাঞ্চনপুরের বিধায়ক রাজেন্দ্র রিয়াং, উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর দাস। ডক্টর শঙ্কর দাস জানালেন, একটা বিল্ডিং, সেটা 100 শয্যা বিশিষ্ট কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের নবনির্মিত শীতল ভবনের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা ঐতিহাসিক দিক বলবো, কারণ আমাদের ডিপার্টমেন্টের বা সরকারের উদ্দেশ্য হচ্ছে যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য পরিষেবা। সেই লক্ষ্যে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা যদি কাঞ্চনপুর মহকুমায় দেখি, একেবারে ভান্ডারিমা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারিত হয়েছে। 2015 29 মার্চ সেখানে একটা পিএসসি ফুল পেজে হয়েছে। তারপরে কিছুদিন আগে গত 3 তারিখ বচিরামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় অনেক উপস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। তো সেই দিকে লক্ষ্য রেখে এই যে কাঞ্চনপুরের নবনির্মিত হাসপাতাল, সেটা ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবে কাজ করবে এবং পুরো কাঞ্চনপুর মহকুমাবাসীর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা 100 শয্যা বিশিষ্ট। তো এখানে বিশেষ কিছু পরিষেবা তো দেওয়া চলছে এবং আরও কিছু দেওয়া হবে। যেমন কয়েকদিন আগেই সেখানে ডিজিটাল এক্সরে মেশিন ইনস্টল করা হয়েছে। বাদ বাকি তো ব্লাড স্টোরেজ এখানে আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, ইসিজি আছে। আর ডিপার্টমেন্টের কাছ থেকে আমি যতদূর খবর পেয়েছি, অদূর ভবিষ্যতে সেখানে বিশেষজ্ঞ পরিষেবা দেওয়ারও চেষ্টা করা হবে। শুভ দ্বারোদ্ঘাটন মঞ্চে আলোচনা করতে গিয়ে রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী গর্বের সাথে তুলে ধরলেন যে গোটা দেশে যখন শিশু মৃত্যুর হার 37% তখন আমাদের দেশে 20%। আমরা বলতে পারি শিশু মৃত্যু যেখানে আগে প্রায় আমরা বলা যায় অনেক শিশুকে হারাতাম জন্মের পর থেকে, আজকে সারা দেশের মধ্যে আমাদের সাফল্যকে অস্বীকার করতে পারছেন না। জাতীয় স্তরে যেখানে 37 জনের এখনো মৃত্যু ঘটে সারা দেশের এভারেজে, আমরা সেটা কমিয়ে এখন এটাকে 20% মধ্যে এনে দাঁড় করিয়েছি। এবং আজকে আমরা চেষ্টার কর্মসূচি আমরা রূপায়ণ করছি এই শিশু মৃত্যু সেগুলি যাতে আরো কমানো যায়। আগামী 2 বছরে আমাদের কর্মসূচি হচ্ছে এটাকে 15তে আমরা নামাতে চাই। সেইভাবে সমস্ত জনপ্রতিনিধিত্ব সংস্থা, স্বাস্থ্য দপ্তরের যতগুলি ইউনিট আছে সেই সমস্ত ইউনিটগুলিকে আমরা একসঙ্গে একত্রিত করে সব অংশের মানুষের সাহায্য নিয়ে এই কর্মসূচিকে রূপায়িত করার জন্য আমাদের কর্মসূচি কর্মনীতি আমরা এগুলি প্রণয়ন করছি। কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের শুভ দ্বারোদ্ঘাটনের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার আলোচনার শুরুতেই ডাক্তারবাবুদের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে ডাক্তারদের কাজ, ব্যবহার, সহযোগিতা ঠিক থাকলেই গোটা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাও ভালো থাকবে। বিশেষভাবে যে অনুরোধ আমি করব, হাসপাতালের ডাক্তারবাবুরা যদি ঠিকভাবে কাজ করেন, নার্স ভাই এবং বোনেরা যারা আছেন তারা নিশ্চিতভাবে ঠিকভাবে কাজ করবেন। তাদের সাহায্যকারী যারা প্যারামেডিক যাদেরকে আমরা বলি, স্বাস্থ্যকর্মী, উপস্বাস্থ্যকর্মী, তারাও ঠিকভাবে কাজ করবেন। এই বাড়িটাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা, জিডিএ যাদেরকে বলে আমরা, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্স, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটি অত্যন্ত আন্তরিকতার সাথে তারা করবে। সমস্ত কিছু নির্ভর করবে ডাক্তারবাবু কি ভূমিকা নিচ্ছেন তার উপর। আমরা চাইব রোগীরই যারা আসবেন এই হাসপাতালে অনেক দূর থেকে আসবেন, পয়সা খরচ করে আসবেন। হাসপাতালে তো কেউ বেড়াতে আসেন না, অসুবিধায় যখন পড়েন আর যখন কোনো বিকল্প থাকে না তখনই হাসপাতালে আসতে বাধ্য হন। এই হাসপাতালে এসে তারা যাতে ডাক্তারবাবুদের কাছে ভালো ব্যবহার পান,
মানবিক দৃষ্টিকোণ থেকে ডাক্তারবাবুরা তাদেরকে সর্বপ্রযত্নে সুস্থ করে তুলবার জন্য তারা যাতে ভূমিকা নেন। যারা ভগবানে বিশ্বাস করেন তারা মনে করেন ডাক্তাররা আরেকজন ভগবান, তারাই মুমূর্ষু মানুষকে সুস্থ হতে সাহায্য করতে পারেন, মৃত্যুর দরজা থেকে মানুষকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে চলাফেরা করবার সুযোগ করে দিতে পারেন। এই যে কথাটি ভগবানের সাথে ডাক্তারকে মিলিয়ে দেখা আমাদের ডাক্তার বন্ধুদের অনেকের ভাবনার মধ্যে এটা অনেক সময় থাকে না এবং তখনই সমস্যা তৈরি হয়। ডাক্তারবাবুদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যাতে এই বিষয়টি ভাবনায় রেখে রোগীদের সেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। এটা করতে পারলে পর এই যে কোটি কোটি টাকা খরচ করে, প্রায় 20 কোটি টাকা খরচ করে এই বাড়িটি তৈরি হলো, তাতে আরো বেশ কয়েক কোটি টাকা খরচ করে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি আমাদের বসাতে হবে। তাহলে এই সমস্ত পয়সা খরচ, এই পয়সার মালিক কিন্তু এই রাজ্যের মানুষ, দেশের মানুষ। এগুলো বিফল হবে যদি না ঠিকভাবে ডাক্তারবাবুরা, নার্সরা, প্যারামেডিক্সরা এই হাসপাতালে তাদের দায়িত্ব প্রতিপালন না করেন। কাজেই সেই দিকে নজর রাখতে হবে। সেটার দিকে নজর না রাখলে পর এই 2তলা 3তলা বাড়িটাই দাঁড়িয়ে থাকবে, কাজের কাজ কিন্তু কিছু হবে না। এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি তিনি একথা উল্লেখ করলেন যে কখনো কখনো কিছু হাসপাতালে কিছু কিছু রোগীর পরিবাররা কর্তব্যরত চিকিৎসা কর্মীদের দৈহিক আক্রমণ করেন, সাথে ভাঙচুরও করেন। তা মোটেই কাম্য নয়। দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সহ চিকিৎসা কর্মীদের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। দেখা যাচ্ছে কোনো কোনো সময় এমনকি আমাদের আগরতলাতে জিবি হাসপাতালে, আইজিবি হাসপাতালে, সবচেয়ে বড় হাসপাতাল ত্রিপুরা, কোন একজন রোগী মারা গেলে পরেই সব রোগীর পরিবার না, কোন কোন রোগীর পরিজনরা, তাদের আত্মীয় পরিজনরা, তাদের শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের উপর তারা চড়াও হন। ডাক্তারবাবুর বিরুদ্ধে, নার্সদের বিরুদ্ধে, প্যারামেডিক্সদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই তারা ক্ষান্ত হন না, এমনকি তাদেরকে দৈহিকভাবে নির্যাতন করার ক্ষেত্রেও কেউ কেউ ভূমিকা নেন। এটা কিন্তু হওয়া উচিত না, এটা অন্যায়, এটা বাঞ্ছনীয় না। তাই আমরা এই হাসপাতালে যারা চিকিৎসা সুযোগ দেওয়ার জন্য আসবো, ডাক্তারবাবুদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, নার্সদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, উপস্বাস্থ্য কর্মীদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তারপরেও যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হাসপাতালের এই বিছানায়, তাতে চোখের জল নিশ্চয়ই হয়তো ঝরবে। আমরা যে পরিবারের লোকটাকে হারালাম, সেই পরিবারের বেদনা নিশ্চয়ই হয়তো সৃষ্টি হবে, কিন্তু তার জন্য আমরা ডাক্তারবাবুদের বিরুদ্ধে, নার্সদের বিরুদ্ধে, উপস্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে যাতে আমরা চড়াও না হই, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কোনো ভূমিকা যাতে আমরা গ্রহণ না করি যেটা তাদের পক্ষে এই পরিষেবার দায়িত্ব পালনের ক্ষেত্রে অসুবিধার কারণ হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়, হাসপাতালের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটা বিঘ্নিত হয়। এ যদি হয় তাহলে কিন্তু শত আন্তরিকতা থাকলেও ডাক্তারবাবু, নার্স, প্যারামেডিক্স তাদের পক্ষে সঠিক চিকিৎসা পরিষেবা আমাকে আপনাকে দেওয়া সম্ভব হবে না। এটা মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিশ্বাস আছে কাঞ্চনপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই বিষয়গুলো তারা বুঝবেন, উপলব্ধিতে রাখবেন এবং এটা উপলব্ধির মধ্যে রেখেই ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, রোগী এবং রোগীর যে আত্মীয় পরিজন তাদের মধ্যে একটা নিবিড় মেলবন্ধন, আত্মীয়তার বন্ধন গড়ে উঠবে, যার মধ্য দিয়ে সুস্থ স্বাস্থ্য পরিষেবার সুযোগ সবাই যাতে পেতে পারেন তার ব্যবস্থা এই হাসপাতালটিকে ভিত্তি করে এখান থেকে দেওয়ার একটা নিশ্চয়ই চেষ্টা অব্যাহত থাকবে।
ভালো স্বাস্থ্যের জন্য চাই বিজ্ঞানসম্মত শৌচাগার। তাই রাজ্য সরকার চাইছে গ্রাম পাহাড়ের প্রত্যেক বাড়িতে বিজ্ঞানসম্মত শৌচাগার তৈরি করতে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না, এমনই অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা হচ্ছে পায়খানা প্রস্রাব যেখানে আমরা করি, আমরা ত্রিপুরা সরকার বাড়িতে বাড়িতে আধুনিক বিজ্ঞানসম্মত শৌচাগার তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এর মধ্যে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু ভারত সরকার, বর্তমান সরকার আগের সরকারের মতোই এই কাজটা দ্রুত শেষ করার জন্য যে পরিমাণ টাকা আমাদের দরকার, এই টাকা তারা আমাদের দিচ্ছে না। যদি দিত, এতদিনে আপনাদের কাঞ্চনপুর মহকুমার প্রত্যেক বাড়িতে পাকা পায়খানা আমরা করে দিতে পারতাম। সেটা করতে একটু সমস্যা হচ্ছে। আবার কিছু কিছু পায়খানা আমরা তৈরি করেছি, এগুলো বাড়ির মালিক নজর দিচ্ছেন না, এগুলো নষ্ট হয়ে গেছে। আবার জঙ্গলে, পাহাড়ে, বনে ওখানে গিয়ে আমরা আমাদের মলমূত্র ত্যাগ করতে শুরু করেছি। এটা কিন্তু বিপজ্জনক। এই যে মলমূত্র যেখানে সেখানে আমরা ত্যাগ করছি, বৃষ্টি হয়, জল পড়ে, এই জলের সাথে মিশে এগুলো কিন্তু চলে আসে আমাদের পুকুরে, নালা, নর্দমায়। পানীয় জল যেখান থেকে সংগ্রহ করি এগুলোর সাথে মিশছে। সেই জল হয় স্নানের সময় মুখে ঢুকছে, অথবা কাপড় কাচার সময় জল মুখে যাচ্ছে, অথবা সেই জল আমরা পান করছি, তাতেও কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। এই কারণে বলছি, এই যে বিজ্ঞানসম্মত শৌচাগার, এটার দিকে নজর দিতে হবে। যেখানে এখনো আমরা এদেশের প্রায় 70% মানুষ দুবেলা পেট ভরে খেতে পারেন না। বেশিরভাগ মায়ের এই রক্তাল্পতায় ভোগে, ফলে শিশুরাও অপুষ্টির শিকার হয়। যদি গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস যদি রেশন দোকান মারফত দেওয়া যেত, তবে হয়তো দেশের স্বাস্থ্য অবস্থা আরও কিছু ভালো হতো। কিন্তু দেশের বর্তমান সরকার রেশনিং ব্যবস্থাকেই বন্ধ করে দিতে তৎপর। দেখা যাচ্ছে আমাদের দেশে 70 থেকে 77% মানুষ দুবেলা ঠিক মতো পেট পুড়ে খেতে পারে না। চাল কিনতে পারলো তো নুন কিনতে পারে না, নুন কিনতে পারলো তো ডাল কিনতে পারে না, ডাল কিনতে পারলো তো তেল কিনতে পারে না। আয় উপার্জন কম, দিনে 20 থেকে 25 টাকা। কি করে হবে? এই 20-25 টাকা দিয়ে যদি আয় করতেও পারেন, 5 জনের পরিবার আজকের দিনে জিনিসপত্রের দাম আকাশ স্পর্শ করেছে, কি করে চলবে? এটাই আমাদের দেশের যে সরকার, আগের যে সরকার ছিল, এখন যে সরকার এসছে, তাদেরকে আমরা করজোড়ে বুঝাবার চেষ্টা করছি। এত হাসপাতাল দরকার নাই, দরকার পড়বে না। সাধারণ মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারে, তার ব্যবস্থা তুমি করো। কি করতে হবে? এই যে আমাদের রেশনের দোকান আছে, এই রেশনের দোকানের মাধ্যমে সস্তায় চাল, গম, ডাল, তেল, লবণ, কিছু মশলাপাতি, এরকম আরো কিছু প্রয়োজনীয় সামগ্রী যদি ভর্তুকি দিয়ে বন্টন করো, তাহলে এই সাধারণ গরিব মানুষ বেঁচে যাবে। কেন্দ্র সরকার বলছে এগুলি করতে তো লক্ষ লক্ষ কোটি টাকা লাগবে। আগের সরকারও বলেছে, এখনের সরকারও বলছে। তো লক্ষ লক্ষ কোটি টাকা লাগলে দোষের কি আছে? লক্ষ লক্ষ কোটি টাকায় যদি কোটি কোটি মানুষের সুবিধা হয়, সরকার এটা দেখবে না? আমাদের দেশে 125 থেকে 27 কোটি মানুষ আছে। 70-77% মানুষ যদি দুবেলা পেট পুড়েই খেতে না পারলো, সে তো অসুস্থ হবে, তার দেহে রক্ত হবে না। রক্ত যদি না হয়, তার দেহে নানা ধরনের রোগ হবে। আমাদের দেশের অবস্থাটা কি? 100 জন মা বোনের মধ্যে 55 জন মা বোন রক্তাল্পতায় ভুগে। রক্ত কম। কেন রক্ত কম? আপনি যদি খেতে না পারেন, ডাল ভাতও যদি খেতে না পারেন, প্রত্যেকদিন রক্ত বাড়াবার জন্য মাংস, ডিম খেতেই হবে এমন কোনো কথা নাই। এখানে ডাক্তারবাবুরা আছেন 3-4 জন, তাদের জিজ্ঞেস করে দেখবেন, আপনি যদি রক্ত দেনও কাউকে সুস্থ হওয়ার জন্য, রক্ত দেওয়ার পরেও আপনাকে মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডিম খেতে হবে, মাখন খেতে হবে, ছানা খেতে হবে, কোনোদিন ডাক্তারবাবু বলেন না। বলেন আপনি স্বাভাবিক যা খান তাতেই হবে। স্বাভাবিক প্রক্রিয়াতেই দেহে রক্ত তৈরি হয়। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া যেটা, এটাতে মূল কথা হচ্ছে দুবেলা দুমুঠো পেট পুরে খাবার ব্যবস্থা করতে হবে। এই কথাটা
আমরা বলছি বুঝতে চাইছে না। এ কারণে 100 জন মা বোনের মধ্যে 55 জন মা বোনের দেহে রক্ত কম। যে মার দেহে রক্ত কম, সেই মায়ের যে সন্তান আসবে পৃথিবীতে, সে কি বেশি রক্ত নিয়ে পৃথিবীতে আসতে পারবে? পারবে না। মায়ের দেহে যদি রক্ত কম থাকে, মায়ের দেহ থেকেই তো সে সবকিছু আহরণ করে, তারপরে তো ভূমিষ্ঠ হয় 10 মাস 10 দিন পর। সেই মা যদি রুগ্ন হয়, শিশু রুগ্ন হতে বাধ্য। এবং আমাদের দেশের আরেকটা হিসাব হচ্ছে, 5 বছর বয়সী যে শিশু বা তার চাইতে যারা নিচে আছেন, 100 জন শিশুর মধ্যে 51 জন শিশু ওজন কম। কেন ওজন কম? পুষ্টির অভাব। কেন পুষ্টির অভাব? ওই মায়ের দেহে রক্ত নাই। মায়ের দেহে যদি রক্ত না থাকে, মায়ের বুকে তো দুধ তৈরি হবে না। মায়ের বুকে যদি দুধ না হয়, শিশু তো ছোটবেলায় দাঁত গজায় না, সে মাংস খাবে কি করে? ডিম খেয়ে হজম করতে পারবে না, মাছ খেয়ে হজম করতে পারবে না। মায়ের দুধ, এটাই তার একমাত্র উপাদেয় খাদ্য। মায়ের দুধ কিন্তু সাধারণ গাভীর দুধের মতো না। এই দুধ হচ্ছে একটা বিশেষ ঔষধ। দেখবেন এই দুধ অনেকটা নীলচে রং। ডাক্তার বিকাশ রায়, আমাদের ত্রিপুরার স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক, একসময় তিনি আমাদের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ছিলেন। তিনি 50 পৃষ্ঠার একটা বই লিখেছেন, ছোট্ট বই, শিশুর যত্ন, মায়ের দৃষ্টি আকর্ষণ করে। তাতে প্রত্যেক মাকে পরামর্শ দিয়েছেন, শিশুকে এই কৌটার দুধ না খাইয়ে বুকের দুধ খাওয়ান। বুকের দুধ শিশুর জন্য শুধু খাদ্য না, এটা ঔষধ। বিশেষ করে 6 বছর পর্যন্ত সময়, যে সময়ে আমাদের যে ব্রেন, মস্তিষ্ক, এটার বিকাশ হয়, 6 বছর পর এটা আর তেমন ভাবে বিকশিত হয় না। এই যে সময়টা, এই সময়ে মায়ের বুকের দুধ শিশুর ব্রেনের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার সেই মা, সে যদি রক্তাল্পতায় ভুগে, তার বুকে কোত্থেকে দুধ আসবে? আর সেই মায়ের যে শিশু, সে কোথায় দুধ পাবে? এই হচ্ছে আমাদের পুরা দেশের অভিজ্ঞতা স্বাধীনতার 70-71 বছর পর। এখন উল্টো হচ্ছে কি? আমাদের দেশের বর্তমান যে সরকার 2014 সালে আচ্ছা দিন আনবার কথা বলে যারা দিল্লিতে এসছেন, তারা রেশন ব্যবস্থাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা, আমিও, আমারও তো রেশন কার্ড আছে। আগে মাথা পিছু মাসে 7 কেজি করে চাল পেতাম, এখন এটা কমিয়ে 5 কেজি করে দিল। তাহলে কি দাঁড়ালো? 5 কেজি চালাতে চলবে না, মাসে তো 15 থেকে 16 কেজি চাল লাগবে। বাকি 10 কেজির জন্য বাজারে যেতে হবে। রেশনের চালের দাম যা, বাজারে তো চালের দাম অনেক বেশি, 20 টাকা, 22 টাকা, 25 টাকা। আপনাদের কার্যপুর বাজারও তাই হবে। এত টাকা কোথায় পাবো? আপেটা খেয়ে থাকতে হয়। আমাদের দেশের 21 থেকে 22 কোটি মানুষ রাতের বেলা কিছু না খেয়ে, ঘরের বাতি নিভিয়ে দিয়ে, পেটে গামছা বেঁধে শুতে যায়। এই হচ্ছে দেশ, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এরকম জায়গায় আমরা বলছি 5 কেজি না 10 কেজি করো। 10 কেজি না পারলে অন্তত আগের মতো 7 কেজি চাল দেওয়ার ব্যবস্থা করো, সস্তা নেমে দাও। যারা বিপিএল, আইনে বলা হলো তাদেরকে 2 টাকা কেজি করে চাল দিতে হবে। কেন্দ্রের বর্তমান সরকার বলছে না, 2 টাকা দেওয়া যাবে না, 3 টাকা করে নিতে হবে। আমরা ত্রিপুরা সরকার আমাদের তহবিল থেকে 18 কোটি টাকা খরচ করে ওই 1 টাকা দাম কম যাতে আপনি দিয়ে কিনতে পারেন 2 টাকা কেজিতে, তার ব্যবস্থা আমরা করছি। ওরা শুনছে না, চিনি বন্ধ করে দিয়েছে। চিনি, আপনার মনে হতে পারে চিনি আর চাল তো এক না, ঠিকই তো, চিনি চাল এক না। চিনি খেয়ে কেউ পেট ভর্তি করে না, কিন্তু চিনি একটা অত্যন্ত উপাদেয় খাদ্য। চিনি খেলে পর যেভাবে আপনি খান, দেহে তাপ তৈরি হয়, উত্তাপ তৈরি হয়। এই উত্তাপ থেকে আপনার আমার দেহে শক্তি সৃষ্টি হয়। এই শক্তি আমাকে আপনাকে চলতে সাহায্য করে। এই জায়গায় চিনির প্রয়োজনীয়তা, চিনির গুরুত্ব। সস্তায় রেশন থেকে আমরা চিনি পেতাম স্বাধীনতার পর থেকে। কেন্দ্রের যে বর্তমান সরকার আসলো, তারা এটা বন্ধ করে দিল। এটার নাম আচ্ছা দিন হলো? এ তো সর্বনাশের দিন। এখন আমরা যখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে বলছে, এই কিছুদিন আগে, দিন 3 আগে একটা চিঠি আসলো, তাতে বললো ঠিক আছে,
অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারী যারা তারা চিনি পাবে মাসে 1 কেজি করে, আগে ছিল মাথা পিছু 1 কেজি। তাহলে অন্তোদয় অন্ন যোজনা যারা, তাদের চিনির দরকার আছে, বিপিএল কার্ডধারী যারা, তাদের চিনির দরকার নাই। এটা কিরকম কথা হলো? এপিএল যারা, আমি ধরে নিলাম তাদের আয় উপার্জন একটু বেশি, তারা বাজার থেকে চিনি কিনবেন 40, 42, 48 টাকা কেজি ধরে, কিন্তু বাকিদের কি হবে? কথাই শুনছে না, বন্ধ করে দিল। তবে কি করে আপনি বাঁচবেন বলুন তো? আমরা বলছি 14টা জিনিস দাও রেশনের দোকানে, এরা বলছে রেশনই আস্তে আস্তে তুলে দেবো। বর্তমান দেশের মোদী সরকার বেকারদের ভোট দখলের জন্য কেন্দ্রের ক্ষমতা দখলের আগে বছরে 2 কোটি কর্মসংস্থানের ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি মানিকবাবু একথাও জানালেন যে এ রাজ্যে যতদিন বামফ্রন্ট সরকার আছে ততদিন ঘরে ঘরে চাকরি যাবে, বছরে 2 কোটি করে চাকরি হবে। চাকরির পেছনে মানুষের খুঁজতে হবে না, ছুটতে হবে না, চাকরি মানুষ খুঁজবে। ঠিকই তো, 2 কোটি করে যদি বছরে চাকরি তৈরি হয় তাহলে তো চাকরি মানুষ খুঁজবে। তাহলে 3 বছর হয়ে গেল, গত 26শে মে। বছর বছর 2 কোটি হলে 3 বছরে 6 কোটি চাকরি এইসবের মধ্যে হয়ে যাওয়ার কথা। অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে গত বছর যেটা শেষ হলো, সারা বছরে ভারত সরকার মাত্র 1,35,000 চাকরি সৃষ্টি করেছে। 1 কোটি মানে কি? 100 লক্ষে 1 কোটি। সেখানে 2 কোটি দূরের কথা, 200 লক্ষ দূরের কথা, চাকরি সৃষ্টি করতে পেরেছে 1,35,000। আমাদের দেশের 10টা বড় বড় শিল্প এলাকা আছে, এগুলোতে প্রতি বছর 2 কোটি করে চাকরি হয়। এই সরকার আসার পর কমতে 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 গত বছর এসে দাঁড়ালো 1,35,000। তাহলে কোথায় চাকরি? চাকরি বন্ধ, কেন্দ্রীয় সরকার নিয়োগ বন্ধ করে দিয়েছে। 4র্থ শ্রেণী কর্মচারী গ্রুপ ডি বলছে আর দেব না। এখন বলছে যখনই চাকরির দরকার হবে কেন্দ্রীয় সরকারের দপ্তরে, তারা বলছেন আমরা নিয়মিত কর্মী নেব না, চুক্তিতে নেব, 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, কাজ শেষ ছেড়ে দেব। ওই চায়ের দোকানে যখন আপনি চা খেতে যান, 2 টাকা দিয়ে 1 কাপ চা খান, চা খাওয়া শেষ হলে পরে যতক্ষণ চায়ের কাপটাতে চা থাকে ততক্ষণ কাপটা খুব যত্ন, খাওয়া শেষ হলে পরে আর তো কাপটার দিকে যত্ন থাকে না, আপনি কাপটা ফেলে দিয়ে চলে যান। এরকম আপনার ছেলে মেয়েকে যতক্ষণ প্রয়োজন 3 মাস, 6 মাস, 1 বছর কাজে লাগাবে, 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পর ছুঁড়ে ফেলে দেবে এই চায়ের দোকানের চা শেষ হওয়া কাপের মতো। এটা কি হলো? হচ্ছেটা কি? এখন বলছে সবচেয়ে বড় বড় যে অফিসার আমাদের দেশে, আইএএস, আইপিএস, আইএফএস, যে কেউ এগুলো হতে পারে না। লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেশের মধ্যে পরীক্ষা দেয়, তার থেকে বছরে 150-200 মাত্র বাছাই হয়। এরাই কেন্দ্রীয় সরকারের সচিব হয়, রাজ্য সরকারের সচিব হয়, এরা সরকারকে পরামর্শ দেয়, পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে, পরিকল্পনার রূপায়নের জন্য, বাস্তবায়নের জন্য তারা ভূমিকা নেয়। বলছে এদেরকে আমরা নিয়মিত রাখবো না, যখন যেখানে দরকার হবে এদেরকে বাজার থেকে ডেকে নেব, কাজ ফুরলে পর আবার ছেড়ে দেব। কোথায় যাচ্ছে সরকারটা? এটার নাম আচ্ছা দিন হলো। তাহলে বেকাররা, আমি শুনলাম আপনাদের মহকুমা তো কিছু অল্প বয়সী উপজাতি, অনুপজাতি যুবক এই আচ্ছা দিন ওলা যারা তাদের পেছনে ছুটছে, না বুঝেই ছুটছে, তাদেরকে বলবো দেশের খবর সংগ্রহ করার জন্য কি চলছে, কি করতে চাইছে, মা বাবাকেও বলবো এই ছেলে মেয়েকে সমঝে দেওয়ার জন্য যে কোথায় ছুটছ। এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ত্রিপুরায় লড়ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে শিক্ষা দপ্তরে একসাথে প্রায় 22 থেকে 24,000 লোক নেওয়ার চেষ্টা করছি আমরা। দেশের কোথাও আছে নাকি এরকম? দরজা জানালা খোলা। আমরা বলেছি বামফ্রন্ট সরকার যতদিন ত্রিপুরায় আছে সরকারের চাকরির দরজা জানালা খোলা থাকবে, খোলা আছে। এটা হচ্ছে বামফ্রন্ট সরকার। আর কেন্দ্রে আচ্ছা দিনের সরকার সমস্ত দরজা বন্ধ করছে, জানালা বন্ধ করছে, যাতে ঘরে হাওয়া ঢুকতে না পারে তার ব্যবস্থা করছে, যাতে উকি মেরে কোনো বেকার ছেলে ঘরের ভেতরে কি হচ্ছে দেখবার সুযোগ না পায়, জিজ্ঞেস করার সুযোগ না পায় কি হলো বছরে 2 কোটির চাকরি।
এদের বিভিন্ন নেতা আপনাদের এখানে আসেন মাঝে মাঝে বক্তৃতা করার জন্য, জিজ্ঞেস করবেন তো, ঠিক আছে বামফ্রন্ট সরকারকে গালবন্ধ করছেন করুন, আপনারা কি করছেন? এই যে কথাগুলো আপনারা দিয়েছিলেন এগুলোর কি হলো? এই ধারে কাছে না, এগুলো বললে দেখবেন মাইক টাইক বন্ধ করে বলছে। কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের নবনির্মিত ভবনে প্রায় 20 কোটি টাকা খরচ হয়েছে। নতুন নতুন ডাক্তার নার্স নিয়োগ করা হচ্ছে। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী একথাও জানালেন যে অল্প কিছুদিনের মধ্যেই বর্তমান কর্তব্যরত রাজ্যের কর্মচারীদের বেতনও বাড়বে। অর্থাৎ রাজ্য সরকার যখন স্বাস্থ্য খাতে অর্থ বন্টন সবচাইতে বেশি করতে চাইছে, সেখানে কেন্দ্রীয় সরকার সবচাইতে কম খরচ করছে এই স্বাস্থ্য খাতে। বরং বর্তমান দেশের সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে। 20 কোটি টাকা খরচ করে আরো প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচ করতে হবে নতুন নতুন যন্ত্রপাতি এনে বসাবার জন্য। তার সঙ্গে ডাক্তার, একজন ডাক্তারের বেতন 80-85 হাজার টাকা, একজন নার্সের বেতন 25 থেকে 35 হাজার টাকা, আরো বাড়বে তো। কারণ এই গত পরশুদিন আমার কাছে রিপোর্ট দিয়েছে, বেতন ভাতা বাড়াবার জন্য একটা কমিটি করেছিলাম, তারা পরামর্শ করে দিয়েছে, প্রস্তাব রেখেছে, পরীক্ষা করার জন্য আমি আমার মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছি। আগামী 10-15 দিনের মধ্যে সিদ্ধান্ত আমরা নেব। সিদ্ধান্ত তো বেতন কমাবার আমরা নেব না, বাড়াবাড়ি নেব, যতটা পারি আমরা বাড়াবো, আরো বাড়বে। কোথেকে আসবে টাকা? ত্রিপুরা তো গরিব মানুষ, এখান থেকে তো ট্যাক্সও বসিয়ে যে গরিবের জামা গায়ে দেওয়ার ব্যবস্থা নাই, সেখানে তার পকেট কাটবো কোথেকে আমি? কেন্দ্রীয় সরকার তো সাহায্য করতে হবে, কারণ ট্যাক্সও যে আদায় হয় তার বেশিরভাগ কেন্দ্রের কোষাগারে জমা হয়। 100 টাকার মধ্যে 60 টাকা কেন্দ্রের কোষাগারে জমা হয়, আমাদের মাত্র 40 টাকা দেয়। অথচ মানুষ ঘুম থেকে উঠে আমাদের কাছে আসে। আপনারা 2 রাজেন্দ্র রিয়াং আছেন, তাদের কাছে যান, ললিত বাবু আছে, তাদের কাছে যান, ভিলেজ কমিটির চেয়ারম্যান আছেন, তাদের কাছে যান। আপনি এখানে প্রধানমন্ত্রী কোথায় পাবেন? এরকম জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে টাকা বাড়ানো দরকার, বেসরকারি পুঁজির হাতে না, সরকার এগুলো চালানো দরকার। কারণ স্বাস্থ্য শিক্ষার উন্নতি না হলে পর আপনার যে ছেলে যার হাত ধরে এখানে এসছেন, কুলে নিয়ে মা বসে আছেন, এই ছেলে মেয়ের তাদের তো বড় করতে হবে, তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। আপনার ছেলে মেয়ে হতে পারে, কিন্তু আমরা বামফ্রন্ট সরকার মনে করি আপনার সন্তান আমাদের দেশের সম্পদ, এরাই ভারতবর্ষের ভাবী নাগরিক। এদেরকে যদি মানুষের মতো মানুষ হিসাবে আমরা দেহে মনে শিক্ষায় দীক্ষায় তৈরি করতে না পারি, দেশ চালাবে কি করে? কে চালাবে ভবিষ্যৎ দিনে দেশ? কাজে এদেরকে তৈরি করতে হবে। তৈরি করতে গেলে পর তার স্বাস্থ্যের ব্যাপার নজর দিতে হবে, তার শিক্ষার ব্যাপারে নজর দিতে হবে। এগুলো ব্যবসায়ী যারা, তাদের হাতে দিলে চলবে না, এগুলো সরকারের চালানো দরকার। আমরা রাজ্যে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পয়সা খরচ করছি, কেন্দ্রের সরকার এই খাতে সবচেয়ে কম পয়সা নিয়োগ সেখানে বন্টন করছে। স্বাস্থ্য খাতে টাকা কেটে দিচ্ছে, শিক্ষা খাতে টাকা কেটে দিচ্ছে, দিয়ে বলছে এগুলো দরকার নাই সরকারের। টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফৎতাল, জিও, রিলায়েন্স, আম্বানি, আদানি, আমাদের প্রধানমন্ত্রীর জিগেরি দোস্ত গুজরাটের ব্যবসায়ী 20 টাকা কেজি ধরে ছোলার ডাল কিনে তিনি 60 টাকা 70 টাকা কেজি ধরে বিক্রি করে 60,000 কোটি টাকা এক বছরে মুনাফা করেছে। বন্ধুত্ব এমনি এমনি না, বলছে এদের হাতে দিয়ে দাও হাসপাতাল, এদের হাতে দিয়ে দাও কলেজ, এদের হাতে দিয়ে দাও বিশ্ববিদ্যালয়, এদের হাতে দিয়ে দাও মেডিকেল কলেজ। দরকার নাই সরকারের এগুলো, এত পয়সা খরচ করার সুযোগ নাই। কি বলছে এগুলো বলুন তো? শিশু কল্যাণ, মাতৃ কল্যাণ, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমাদের রাজ্যে 10,000 আছে, এখন আগে ব্লকে একটাও ছিল না। আমরা এটাকে তুলতে তুলতে 9,997 এর মধ্যে এনে দাঁড় করিয়েছি। তাতে প্রায় 20 থেকে 22,000 আমাদের মা বোন কাজ করেন। বলছে এগুলো তুলে দেবে, এগুলো সরকারের কোনো দায়িত্ব নাই। অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের কাজ যাবে, আশা কর্মী যারা তাদের কাজ যাবে, বলছে এগুলো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেব, তারা যদি মনে করে তাদেরকে চালাবে, না হলে বন্ধ করে দেবে। আমাদের এত চিন্তা ভাবনা নাই। তাদের একমাত্র চিন্তা হচ্ছে ওই যে বললাম বড় বড় পুঁজিপতি টাকার বিছানায় ঘুমায়, দেশকে ফাঁকি দিয়ে টাকা বিদেশের ব্যাংকে জমা করে, কালো টাকার পাহাড়কে পর্বতে পরিণত করে, তাদেরকে আরো কি করে বড় করা যায়। এই তো দল, এই তো সরকার। এরকম জায়গায় এরা মাতৃ কল্যাণ, শিশু কল্যাণ, ICDS যেটা বলে তার টাকাও কেটে দিচ্ছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।